তোমরা আবারও ভুল ভাবছো, যা নয় তা ভেবে শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ। ফাহিম চিৎকার করে বলে। তাহলে কষ্ট করে সবটা খুলে বললেই পারিস। এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? ছেলেটা নীলক্ষেত তোর পেছন ঘুরছে কেন? চৈতালি এবার ধৈর্য হারা হয়। মনে লুকানো অজানা ভয়টাও উকি দিতে শুরু করে। আনমনে ভাবে এমনটাই তো হবার কথা ছিল। হ্যাঁ, এমন পরিস্থিতি আসতে পারে এটা তো সে আগেই জানতো। তাহলে কি হলো, সত্যিটা বলছিস না কেন? কি বলবো ভাইয়া, আমি আসলে একটা কাজে। চৈতালি কথা শেষ করার আগেই ফারুক সাহেব সেখানে উপস্থিত হন। ঘটনা কি সেটা না জানলেও কোন বিষয় নিয়ে আবারও যে তার আদরের মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই তার। তাই চৈতালিকে থামিয়ে দিয়ে বলে, আবার কি হয়েছে? আবার কি নিয়ে আমার মেয়েটাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছো? বাবাকে দেখে ফাহিম কিছুটা থতমত খায়। গলা খানিকটা নামিয়ে বলে, এভাবে বলছো কেন বাবা? চৈতালির ভালো মন্দ নিয়ে কিছু বলার অধিকার তো আমারও আছে নাকি? এত ভনিতা না করে কি হয়েছে সেটা বলো। চয়নিকা তখন সবটা খুলে বলে। ছেলের হাত থেকে মোবাইল নিয়ে ছবিগুলো তাকে দেখায়। ফারুক সাহেব গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখে বলে, দেখলাম ছেলেটা চৈতালির সাথে কথা বলছে। এখানে খারাপ কি আছে? আর এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার বা কি আছে? একটা ছেলেকে সবসময় তোমার মেয়ের সাথে দেখা যাচ্ছে। বিপদে পড়লেও সেই ছেলেই তাকে উদ্ধার করছে। এসব তো নিছক কাকতালীয় হতে পারে না, তাই না? চয়নিকা কথাগুলো বলতেই ফারুক সাহেব বলেন, তাহলে কি হতে পারে? ছেলেটা পাশের বিল্ডিংয়ে থাকে। কখনো কথা না হলেও আমি চিনি ছেলেটাকে। তার বাবা এলাকার বেশ পরিচিত সম্মানীয় ব্যক্তি। ছেলেটাও ফাল্গুনির ডিপার্টমেন্ট থেকে পাশ করে চাকরি খুঁজছে। বেশ ভদ্র। এখানে ভদ্রতার বিষয় আসছে কেন? সব সময় চৈতালির সাথে কিভাবে দেখা হচ্ছে এটা বলো। চৈতালি যদি প্রশ্নয়ন দেয় তাহলে? এবার ফারুক সাহেব জোরে ধমক দিয়ে বলে, চুপ করো তো চয়নিকা। যা জানো না তা নিয়ে অযথা বাজে বকো না। ছেলেটা চৈতালির চেয়ে বয়সে অনেক ছোট। 4-5 বছর তো হবেই। তাই নোংরা চিন্তা থেকে বের হও। একটা ভুলের জন্য বারবার নিজের মেয়েকে এভাবে যা ইচ্ছে তাই বলো না। এমন কিছু বলো না যাতে পরে তোমাকে নিজেকে লজ্জায় পড়তে হয়। সবটা শুনে ফাহিম দাঁড়িয়ে বলে। ফারুক সাহেব কপালে ভাঁজ ফেলে বলেন, তাহলে আর কি? তুমি যেহেতু সবটা জানো, সেহেতু আমার আর কি বা বলার থাকতে পারে। তবুও যাওয়ার আগে একটা কথা বলবো বাবা। সবটা ভালোভাবে জেনে তারপর চৈতালির সাপোর্ট করো। বারবার একটা ছেলে তোমার মেয়ের পাশে থাকবে, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। অন্তত আমার মন তা বলে না। এখনকার ছেলেদের তুমি যেমনটা ভাবছো তারা ঠিক তেমনটা না। চয়নিকা পাশে এসে ফাহিমের হাত ধরে বলে, দোয়া করো যেন আমার ভাবনা সঠিক হয়। কারণ বয়সের অভিজ্ঞতা বলেও একটা কথা আছে। তাছাড়া এমন অকল্পনীয় কোনো কিছু আমি ভাবতেই চাই না। ঠিক আছে বাবা, আমি তাহলে আজ আসি। চেম্বার যেতে হবে। এখনই চলে যাবি? হ্যাঁ মা, শুধু শুধু আর কথা শুনতে চাই না। কথাটা বলেই ফাল্গুনির মাথায় হাত বুলিয়ে দিয়ে রওনা দেয় চেম্বারের উদ্দেশ্যে। ফাহিম চলে যেতেই চয়নিকা মুখ গম্ভীর করে নিজের রুমের দিকে পা বাড়ায়। ফাল্গুনিও চলে যায় নিজের রুমে। ভাবতে থাকে এখন কি হবে। সবাই যখন সত্যিটা জানবে তখন কি হবে। এদিকে ফারুক সাহেব চৈতালির পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। জানিস তো ফাহিম, চয়নিকা তোকে নিয়ে একটু বেশি চিন্তা করে। এজন্য উল্টাপাল্টাও ভাবে বেশি। তাই তো আজগবি বিষয় নিয়ে আজ এসে বকবক শুরু করছে। যা হবার নয় তাই নিয়ে ফালতু আলাপ শুরু করেছে। তাই বলে তুই আবার ওদের কথায় কান দিয়ে মন খারাপ করিস না মা। যা রুমে যা। ফারুক সাহেবের কথার উত্তরে চৈতালি কোনো টু শব্দটি করে না। চুপচাপ চলে যায় নিজের রুমে। কথাটি কেমন যেন ঘুরতে থাকে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হয় আজ। অনেক বড় অপরাধী, যেন কারো চোখে চোখ পড়লেই ধরা পড়ে যাবে সেই অপরাধ। সবাই জেনে যাবে সবটা। কিরে দীপ্র, এখনো উঠিসনি? বেলা প্রায় 12টা বাজে। নাস্তা খেয়ে একটু বাজারে যা। দীপ্র চোখ বন্ধ করে বলে, না গেলে হয় না মা, যেতে ইচ্ছে করছে না। এটা বললে হয়? কাল দিতি আসবে।
মেয়েটা কতদিন পর আসছে। ঠিক আছে, যাচ্ছে। তোর কি হয়েছে বলতো? আজকাল এত কিসের চিন্তা করিস? দিঠি বলল কাল নাকি ওর সাথেও রাগারাগি করেছিস। ব্যস্ততার মাঝে বিরক্ত করছিল, তাই একটু বকেছিলাম। সেটা আবার তোমাকেও বলেছে? দীপ্র কিছু বলবে অমনি কলিং বেল বাজলে দ্রুত উঠে চলে যায় দরজা খুলতে। দীপ্র এবার চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিকই 12টা বেজে গেছে। আজ সকালে একটা জরুরি কাজ ছিল, কিন্তু মন মেজাজ ভালো না থাকায় যাওয়া হয়নি। সামনে ভার্সিটির প্রোগ্রাম, অনেক কাজ পড়ে আছে, 1 সপ্তাহ ধরে সেখানেও যায়নি। যাবে কিভাবে? চৈতালির জন্য কোনো কিছুতেই সে মনোযোগ দিতে পারছে না। বুকের ভেতর কেমন এক শূন্যতা, দীর্ঘশ্বাস, দম বন্ধ এক পরিস্থিতি। কি করবে কিছুই বুঝতে পারছে না। চৈতালি সবসময় তাকে এড়িয়ে যায়, খুব জোর করলে উপদেশ দেয়, কিন্তু সেই এড়িয়ে যাওয়ারও একটা ধরন আছে। গত কদিন ধরে চৈতালি তাকে দেখলেই কেমন যেন পালিয়ে বেড়াচ্ছিল। চোখে মুখে ছিল এক ধরনের ভয়, দুশ্চিন্তা। অন্য নাম্বার থেকে মেসেজ দিলেও সিন করছিল না, ফোন রিসিভ করছিল না। ফাল্গুনিকে জিজ্ঞেস করলে সেও বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। অবশেষে কাল ফোন করে জোর করে সেদিন ফারুক সাহেবের বলা সব কথাগুলো দীপ্রকে জানায়। আর এরপর থেকেই শুরু হয় নতুন এক অস্থিরতা। দীপ্র বিছানা ছেড়ে ক্ষীণ আশা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, কিন্তু না, আজও তার জবার বারান্দার দরজা বন্ধ। বাইরে আজ কড়া রোদ, এর মাঝে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বারান্দার দিকে, আর আপন মনে বলে ওঠে, জানি আমাকে আপনার ভীষণ অপছন্দ, তবুও হৃদয়ের কোন এক কোণে একটু হলেও আশা ছিল। কিন্তু আপনার বাবার আপনাকে নিয়ে যে ভাবনা জড়িয়ে আছে, তাতে আমি শঙ্কিত যাব। আপনাকে পাওয়ার ইচ্ছা যতটা তীব্র ছিল, আজ যেন আপনাকে হারানোর ভয়টা তেমন তীব্র হয়ে উঠেছে। আমি এখন কি করব বলতে পারেন? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পরে এলো। প্রায় 2 সপ্তাহ পরে চৈতালি আজ ছাদে উঠল। এতদিন কলেজে পরীক্ষার ডিউটি আর বাসায় ফিরে খাতা দেখা সহ নানান কাজে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছে। ব্যস্ত সময় কাটিয়েছে বলতে ইচ্ছে করেই নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। সেদিন ফারুক সাহেবের বলা কথাগুলো চৈতালির মন মস্তিষ্কে গভীরভাবে আঁচড় কেটেছে। চৈতালি অনুভব করেছে তার প্রতি বাবার ভালোবাসা আর বিশ্বাসের গভীরতা। মেয়ের প্রতি বাবার এই বিশ্বাস কোনোভাবেই ভাঙা যাবে না, কোনোভাবেই না। দীপ্রর প্রতি তার কোনো কারই কোনো অনুভূতি ছিল না, কিন্তু তার না থাকলে কি হবে? দীপ্রর তো আছে। আর এটা যদি ফারুক সাহেব জানতে পারে, তাহলেও যে সর্বনাশ হবে। এমনিতেই একটা ভুলের জন্য মা ভাইয়ের আদর থেকে অনেক দূরে সরে গেছে। এখন যদি দীপ্রর বিষয়টা কেউ ভুলেও জানতে পারে, তাহলে যে সে বাবার আদর থেকেও দূরে সরে যাবে। কেউ কি তখন তার কথা বিশ্বাস করবে? আগের বার করেনি, তাই এবারেও নিশ্চয়ই করবে না। আর তাই সেদিনের পর থেকে যতটা পারছে দীপ্রর থেকে নিজেকে দূরে আড়াল করে রাখছে। কোনোভাবেই তাকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না। নিজের শখ ইচ্ছেকে দমিয়ে রেখেছে, নিজেকে রেখেছে তার ছোট্ট ঘরে বন্দি করে। বারান্দায় যায়নি, ছাদে ওঠেনি, সময়ের আগে কলেজে গিয়েছে, কখনো দেরি করে, কখনো বা আগে বের হয়ে বাসায় চলে এসেছে। তাই বলে যে দীপ্র কথা বলতে চায়নি তা নয়। চৈতালি নিজ থেকে খুব কঠিনভাবে তাকে এড়িয়ে গেছে, কিন্তু আর কত? নিজেকে কারো ভয়ে কতদিন ঘরে আটকে রাখা যায়? নিজের ছোট ছোট শখগুলো থেকেই বা কতদিন দূরে থাকা যায়? এসব ভেবেই আজ এত রাতে ছাদে এসেছে সে। চয়নিকা আর ফারুক সাহেব কিছুক্ষণ আগেই খেয়ে শুয়ে পড়েছে। ফাল্গুনি বসে বসে পড়ছিল। চৈতালি কাজ শেষ করে বিছানায় যাবে এমন সময় জানালা ভেদ করে চাঁদের আলো বিছানায় পড়লে নিজেকে আর আটকে রাখতে পারে না সে। চাঁদের আলোতে তার ছাদে বাগানটা দেখতে চমৎকার লাগে। ইচ্ছে থাকলেও যা দেখা হয় না অনেক দিন। কাল শুক্রবার, কলেজ বন্ধ, সকালে ওঠার ঝামেলাও নেই, তাই ছাদে এসে মোবাইলে গান ছেড়ে বসে বসে গান শুনছে আর চাঁদের সৌন্দর্য দেখছে। হালকা বাতাসে কপালে পড়ে থাকা চুলগুলো উড়ছে। চৈতালি বাগানের দিকে তাকিয়ে দেখে বেশ কিছু নতুন ফুল উঠেছে, যা চাঁদের আলোতে কেমন যেন ঝিকমিক করছে। এসব দেখে মনের অজান্তেই চৈতালির ঠোঁটের কোণে হাসিও ফুটে ওঠে। এমন সময় কারো উপস্থিতি টের পেয়ে তাকাতেই দেখে দীপ্র তার পাশে দাঁড়িয়ে আছে। চৈতালি হাসে, মনে মনে ভাবে দীপ্রর ভয়টা এমনভাবে মনে গেঁথেছে যে এখন নিজের বাসার ছাদেও দীপ্রর ভূত দেখতে পাচ্ছে। এর মাঝে দীপ্র বলে ওঠে, কেমন আছেন জবা? চৈতালি এবার ঘাড় ঘুরিয়ে আবারও দীপ্রকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকে যায়। 2 কদম পিছিয়ে অবাক চোখে চেয়ে বলে, তুমি কি সত্যি এখানে? দীপ্র ছাদের কার্নিশে হেলান দিয়ে বুকে হাত বেঁধে বলে,
হ্যাঁ, আমি তো এখানেই, আপনার সামনে। চৈতালি চারপাশে তাকিয়ে দেখতে থাকে, বিষয়টা বুঝতে চেষ্টা করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30। এই সময়ে দীপ্র এখানে, এর আগে তো কখনো এভাবে এই ছাদে দেখেনি। তাহলে আজ? চৈতালি ভয় পায়, অন্যরকম ভয়। এত রাতে যদি কেউ তাকে এই বাড়ির ছাদে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি ভাবতে ভাবতে থাকে, সেই সময় দীপ্র বলে, আজ অনেকদিন পর ছাদে এলেন, অনেকদিন পর হাসলেন। জানেন, হাসলে আপনাকে কত মিষ্টি লাগে। চৈতালি কোনো উত্তর দেয় না, চুপচাপ ছাদের গেটের দিকে তাকাতে থাকে। চেষ্টা করে এক দৌড়ে সিঁড়ি বেয়ে ঘরে যেতে, কিন্তু পারে না। পাগুলো মনে হচ্ছে জমে গেছে। দীপ্র বলে, আপনাকে এক পলক দেখার জন্য আমি কতটা অস্থির থাকি, অথচ আপনি আপনি নিজেই নিজেকে লুকিয়ে রাখেন, সবসময় পালিয়ে বেড়ান, একটাবার ফিরেও তাকান না আমার দিকে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও প্লিজ দীপ্র, এক্ষুনি যাও, কেউ দেখার আগে চলে যাও। ভয় পাবেন না জবা, এখন কেউ ছাদে আসবে না, আর যদি আসেও তাতে কি, আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসায় ভয় পেতে নেই। ভালোবাসলে সাহসী হতে হয়, অনেক সাহসী, বুঝলেন? চৈতালি এবার একটু জোর গলায় বলে, এত রাতে আরেকবারই ছাদে এসে কাউকে বিরক্ত করাকে ভালোবাসা বলে না দীপ্র। কেউ জানলে খারাপ বলবে, তোমাকে না আমাকেই বলবে খারাপ। এটা বোঝা উচিত তোমার। বলছি তো, কিন্তু আপনি তো বলছেন না। ইচ্ছে করে আমাকে এড়িয়ে যান, কষ্ট দেন। আপনার জন্য আমার দৈনন্দিন সব কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে জবা। খাওয়া, ঘুম, জীবনের লক্ষ্য সব ভুলতে বসেছে আজকাল। আচ্ছা, এই যে রোজ রোজ আমাকে এত কষ্ট দিচ্ছেন, এদিকে আপনার একটুও খারাপ লাগে না? তীব্র অভিযোগ নিয়ে কথাগুলো বলে দীপ্র। চৈতালি বোঝে, দীপ্রকে দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু নিয়ে অনেক হতাশ। সেই শুরুর দীপ্র আর এখনের দীপ্রর মাঝে অনেক পার্থক্য। আর এসবের পেছনে যে সে নিজে দায়ী এটাও জানে, কিন্তু এসবে তো তার কোনো হাত নেই। আজ পর্যন্ত কোনো একদিন, কোনো এক মুহূর্তে তো সে এমন কিছু করেনি যাতে দীপ্র তাকে নিয়ে এমন কিছু ভাবতে পারে। তাহলে না, এসব আর ভালো লাগছে না তার। চৈতালি এবার ভয় ভুলে গিয়ে বেশ বিরক্ত হয়ে বলে, নিজে যেচে যদি কষ্ট পেতে চাও তাহলে আমার কি করার আছে বলো। যাক, তুমি এখন ছাদ থেকে চলে যাও, দয়া করে আমাকে একটু শান্তি দাও প্লিজ। তোমার এসব বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না। তোমার জন্য শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারছি না আমি। দীপ্র মলিন হাসে। উত্তর দিতে গিয়েও নীরব থাকে, কারণ এখন কোনো কথাই সে বুঝতে চাইবে না। এর মাঝে চৈতালি রেগে বলে, তোমাকে যে আমি কিছু বলেছি শুনতে পাচ্ছ তুমি? দীপ্র আকাশের দিকে তাকায়। প্রসঙ্গ পাল্টে কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে বলে, আজকের চারটা কত সুন্দর, তাই না জবা? জানেন, অনেকে তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা দেয়, আমি কিন্তু দেব না। কেন জানেন? কারণ আপনি আপনার নিজের সৌন্দর্য দিয়েই পরিপূর্ণ একজন মানুষ, যার সাথে চাঁদের কোনো, পৃথিবীতে কোনো কিছুর তুলনা কোনোদিন হবে না। চৈতালি বিরক্ত হয়, কি বলবে ভাবতে থাকে, কারণ তার কোনো কথাই তো দীপ্র কানে নিচ্ছে না, বরং দিন দিন বেপরোয়া হচ্ছে, যা তাকে চরমভাবে হতাশ করছে। ভেতর ভেতর অসহায় বোধ করছে, কারণ তার জন্য কেউ এসব পাগলামো করুক এটা সে একেবারেই চায় না। এর মাঝেই দীপ্র বলে, আপনি শুধু একবার হ্যাঁ বলুন, দেখবেন। চৈতালি আর কথা বাড়ায় না, চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ায়। ঠিক সেই সময় গেটের কাছে ফাল্গুনিকে দেখে আরেকবার চমকে ওঠে। এতক্ষণে বিষয়টা বুঝতে পারে, তবে কিছু বলে না, চলে যায় নিজের মতো করে। এখানে বসো মা, সত্যি আজ তুমি না থাকলে যে কি হতো আল্লাহ জানেন। দুপুরে খেয়ে চৈতালি একটা কাজে একটু বের হয়েছিল। কাজ শেষ করে ফেরার সময় তার সামনেই মোড় ঘুরতে গিয়ে একটা রিক্সা উল্টে যায়। সেই সময় রিক্সায় ছিলেন দীপ্রর মা দীপা। রিক্সা উল্টে গেলে অন্যদের সাথে সাথে চৈতালিও গিয়ে তাকে উদ্ধার করে। পায়ে ব্যথায় দাঁড়াতে না পারায় তাড়াতাড়ি পাশে একটা ছোট হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার পা মচকে গেছে বলে ব্যান্ডেজ করে দেয়। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যে কাউকে খবর দেওয়ার কথা চৈতালির মাথাতেই আসেনি। সেখানে বসে টুকটাক আলাপের এক পর্যায়ে যখন জানতে পারে সে পাশের বিল্ডিংয়ের এই তার বাসা, তখন সে নিজ দায়িত্বেই তাকে বাসায় নিয়ে আসে। দীপা সোফায় হেলান দিয়ে পা তুলে বসেন, এরপর দিঠিকে বলেন, মেয়েটার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়, আজ ও না থাকলে। দীপার কথার উত্তরে চৈতালি বলে, আমি না থাকলে অন্য কেউ এগিয়ে আসতো।
বিষয়টা নিয়ে এইভাবে বারবার বলে লজ্জা দেবেন না প্লিজ। তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে বেশি আঘাত পাননি। রিক্সা চালকরা আজকাল এত বেপরোয়া হয়ে গেছে যে কি বলবো। ঠিক বলেছ, এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বেশি বেপরোয়া হয়ে গেছে। ডানে বাঁয়ে না তাকিয়ে নিজের ইচ্ছে মতো চালাতে থাকে, বললেও শোনে না। এমনিতেই মনটা ভালো না, এর মাঝে আবার এই অ্যাক্সিডেন্ট। এই বয়সে মুচকে যাওয়া পা যে কয়দিনে ঠিক হবে। মন খারাপ করো কেন আন্টি? দীপা মলিন চেহারায় বলে, আজ আমার বড় মেয়ের আসার কথা ছিল। বড় মেয়ে মোহাম্মদপুরে থাকে। সকালে হঠাৎ করে ও ননাস অসুস্থ হয়ে পড়লে আজ আসতে পারবে না জানায়। অনেক দিন হলো আসে না। তাই আসলে মেয়েদের বিয়ে হলে অনেক দায়িত্ব পালন করতে হয়। তখন আর ইচ্ছে হলেই সব কিছু করা যায় না। ইচ্ছে হলেই মা বাবার কাছে ছুটে আসতে পারে না। দীপার কথার প্রেক্ষিতে চৈতালি কিছু বলবে তখনই দিঠি মায়ের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। হঠাৎ করে আদরের মেয়ের কান্না দেখে দীপা হাত ধরে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, বোকার মতো কাঁদছিস কেন দিঠি? দেখছিস তো আমি ঠিক আছি। এর মাঝে কলিং বেল বাজলে দিঠি গিয়ে দরজা খুলতেই দীপ্র তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে ঢুকতে বলে, কি হচ্ছে মা? কোথায় কোথায় ব্যথা পেয়েছ? বেশি লাগেনি তো? কি যে করো। হুম, একা একা এই সময় কেন বের হতে গেলে বলো তো? আমি তো বলেছিলাম যে সন্ধ্যার পর নিয়ে যাব। তাহলে দীপা হেসে বলে, ভাগ্যিস অ্যাক্সিডেন্ট হয়েছিল, নাহলে তুই যে মাকে এত ভালোবাসিস বুঝতেই পারতাম না। এটা কোনো কথা মা? তেমন চোট লাগেনি রে পাগল। চোট লাগার আগেই এই মেয়েটা এসে বাঁচালো। আগে ওকে একটা ধন্যবাদ দে। দীপ্র পাশে তাকিয়ে চৈতালিকে দেখতেই অবাক হয়ে কিছু বলবে, ঠিক তখনই চৈতালি দাঁড়িয়ে বলে, আমি তাহলে এখন আসি, আপনি রেস্ট নিন। ওমা কেন? অন্তত এক কাপ চা খেয়ে যাও। আজ না, আজ একটু ব্যস্ত। তাছাড়া মা চিন্তা করবে। দীপা মন খারাপ করে বলে, তোমার সাথে তো তেমন আলাপও হলো না। হবে কোনো একদিন। আজ আসি। চৈতালি হাসি মুখে কথাগুলো বলেই দ্রুত বেগে বেরিয়ে যায় বাসা থেকে। আর দীপ্র বোকার মতো তাকিয়ে থাকে তার প্রিয় জবার চলে যাওয়ার দিকে। সবটা এত তাড়াতাড়ি ঘটে যে কোনো কথাই আর বলা হয় না তার। এমনকি মায়ের বিপদে এগিয়ে আসার জন্য ধন্যবাদটাও দেয়া হয় না। দীপ্রর বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে চৈতালি। কাল ডাক্তারের দেয়া প্রেসক্রিপশনটা চৈতালির ব্যাগে ছিল, কিন্তু দীপ্রকে দেখে সেটা দেওয়ার কথা একেবারেই ভুলে গিয়েছিল। এরপর রাতে ব্যাগ গোছাতে গিয়ে সেটা নজরে এলে চৈতালি চিন্তায় পড়ে যায়। বিষয়টা ফাল্গুনিকেও জানাতে চায়নি, তাই বাধ্য হয়ে দীপ্রর নতুন নাম্বারে ছবি তুলে পাঠিয়ে দেয় আর জানিয়ে দেয় আজ সময় করে সেটা দিয়ে আসবে। কিন্তু বলা যতটা সহজ, কাজে করে দেখানো কি এতটাই সহজ? অন্য কারো বাসা হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু দীপ্রর বাসায় নিচ থেকে আসা এটা যে সত্যি অকল্পনীয়। বাসায় কেউ জানলে অযথা ঝামেলা হবে। আবার এখানে এসে না দিলে দীপ্রর মা কি না কি ভাববে। প্রতিবেশী বলে কথা, দীপ্রর পাগলামি তো আর তিনি জানেন না। রাস্তায় দেয়া যেত, কিন্তু চৈতালি চায়নি এই বিষয় নিয়ে দীপ্রকে কোনো রকমের কোনো সুযোগ দিতে। আর তাই তো নিজ থেকেই প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, চৈতালির জন্য তো এটা সাহসী সিদ্ধান্তই। প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে থাকলেও কলিং বেলের চাপ দিতে চৈতালির কেমন যেন অস্বস্তি হচ্ছে। মনে মনে দোয়া করছে এই সময় যেন দীপ্র বাসায় না থাকে। এই বাড়িতে আসবে বলে আজ তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছে। চৈতালি যতটুকু জানি এই সময় দীপ্র বাসায় থাকে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। না, আর দেরি করা ঠিক হবে না ভেবে কলিং বেলে চাপ দিতেই দিঠি এসে দরজা খুলে পড়ে। আরে আপু, আপনি আসুন আসুন, মা একটু আগে আপনার কথাই বলছিল। চৈতালি প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে ঠোঁটে হাসি এনে বলে, আজ আর আসবো না দিটি, তুমি এটা রাখো। ও মা, এটা কেমন কথা? আসবেন না কেন? ভেতরে আসুন, না হলে মা মন খারাপ করবে। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ততা দেখিয়ে বলে। আজ যে একটু ব্যস্ততা আছে বোন। এর মাঝে দীপার আওয়াজ শোনা গেলে দিঠি কথা না বাড়িয়ে চৈতালির হাত ধরে টেনে ঘরের ভেতর দাঁড় করিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর হাত ধরেই তাকে মায়ের রুমে নিয়ে যায়। রুমে ঢুকতেই চৈতালিকে দেখে দীপা অবাক হয়ে বলে, আরে তুমি এসেছো? জানো এই মাত্র
দিঠির সাথে তোমার কথাই বলছিলাম। তারপর বলো, কেমন আছো? চৈতালি সালাম জানিয়ে উত্তরে বলে, জি ভালো আছি। আপনার পায়ের কি অবস্থা? ব্যথা কমেছে? রাতে ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, খেয়েছিলাম। দীপ্র বলল ওকে নাকি ছবি তুলে পাঠিয়েছো। আজ যে আসতে পারো সেটাও বলছিল। আমি অবশ্য তোমার অপেক্ষাতেই ছিলাম, তবে এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি। চৈতালি মুচকি হেসে বলে, আসলে কলেজ থেকে তাড়াতাড়ি বের হয়েছি তো, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগে দিয়ে যাই। বেশ করেছো, খুব খুশি হয়েছি। কথাটা বলে একটু থেমেই আবার বলে, আচ্ছা মা, তোমরা যে আগের পরিচিত সেটা তো কাল বললে না। দীপ্র বলল তোমার বোন নাকি ওর ডিপার্টমেন্টে পড়ে। আসলে বাস্তবতা আজকাল আমাদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে যে পরিবারের সদস্যদেরই ঠিকমতো খবর নেওয়া হয় না। সবাই বলে মোবাইল নামক ডিভাইস নাকি সবার মাঝে দূরত্ব কমিয়েছে, সহজেই নাকি সবার সাথে যে কোনো সময় যোগাযোগ করা যায়। তোমার কাছেও কি তাই মনে হয় মা? চৈতালি উত্তরে বলে, আমার মনে হয় না। ঠিক বলেছ, মোবাইলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এটা ঠিক, চাইলেই আমি সবার খবর নিতে পারি। তবে আমার মনে হয় কি জানো, এতে বরং আরও ক্ষতি হয়েছে। আন্তরিকতা হৃদ্যতা কমেছে। আবেগ বলে যে কিছু আছে সেটা তো এখন আর বোঝাই যায় না। আমরা সবাই ঘরকুনো হয়ে যাচ্ছি, মোবাইলেই সব কাজ সারতে চাচ্ছি। আগে আশেপাশে কয়েকটা বাড়ি পর্যন্ত সবাই সবাইকে চিনত, সবাই একে অপরের বাসায় আসা যাওয়া করত। কিন্তু এখন দেখো, আমরা সবাই অবসর পেলেই মোবাইল নিয়ে বসি, যেন এই মুঠোফোন দিয়ে একটু খবর নিলেই সব দায়িত্ব শেষ হয়ে যাবে। এই যে আমাকেই দেখো না, তোমরা পাশের বাড়িতে এসেছো সেও নাকি 3 বছরের মতো, অথচ আমি তোমাদের কাউকেই চিনি না। কি অদ্ভুত না? চৈতালি এতটাও সময় ধরে দীপার বলা কথা বেশ মনোযোগ দিয়েই শুনছে। শুনতে ভালো লাগছে। মনে হচ্ছে অনেক দিন পর কেউ তার মনে জমানো আক্ষেপের কথাগুলো প্রাণ খুলে তাকে বলছে। চৈতালি বলে, সত্যি বলতে আজকাল আমরা সবাই নিজেদের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য ইচ্ছে থাকলেও সব সময় সবার সাথে সশরীরে সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠে না। তখন সেই সময়টার জন্য এই ডিভাইসটা খুব কাজের বলে মনে হয় আন্টি। দুজনের কথার মাঝে দিঠি ট্রে হাতে রুমে ঢুকতেই চৈতালি বলে, আবার এসব কেন? এসব করে আমায় লজ্জায় ফেললেন? দীপা হেসে বলে। ভদ্রতা দেখাচ্ছ মা? চৈতালি আর কথা বাড়ায় না, চুপচাপ অল্প কিছু খেয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, অনেক দেরি হয়ে গেছে, আজ তাহলে আসি। এরপর প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলে, নিজের যত্ন নেবেন কিন্তু। এই অবস্থায় কদিন হাঁটাহাঁটি করতে ডক্টর নিষেধ করেছে, তাই রেস্ট কাটান। সে না হয় কাটাবো, কিন্তু তুমি আবার কবে আসবে বললে না তো। আজ তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে বুঝলে। শোনো, এর পরদিন তোমার মাকে নিয়ে এসো, খুশি হব। চৈতালি কি উত্তর দেবে ভেবে পায় না, কারণ সে তো আর কোনোদিন এই বাড়িতে আসতে চায় না। এতে যে শুধু শুধু ঝামেলা বাড়বে। তবুও ঠোঁটে হাসি এনে বলে, জি নিয়ে আসবো, আজ আসি। এরপর দিঠির সাথেও টুকটাক কথা বলে বিদায় নেয়। আর এদিকে পর্দার আড়ালে দাঁড়িয়ে সবটাই চুপচাপ অবলোকন করে দীপ্র। এই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে বোনকে। মায়ের সাথে এত সুন্দর সাবলীল আলোকচারিতায় মুগ্ধ হয় আরেক দফা। শেষমেশ আবার দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলে ওঠে, আপনার সব কঠোরতা কি তাহলে শুধুমাত্র আমাকে ঘিরে? নাহলে আমার সাথে তো কখনো এমন চমৎকার করে কথা বলেননি জবা। কলেজে বড় আপার রুমে মিটিংয়ে বসে আছে চৈতালি সহ আরও কয়েকজন সিনিয়র শিক্ষক শিক্ষিকা। তারেক স্যারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে কয়েকজন ছাত্রী, আর এসব অভিযোগ নিয়েই আজকের এই মিটিং। চৈতালির সব কথা মনোযোগ দিয়ে শোনার পর বড় আপা বলেন, মানলাম আপনি যা বলছেন সব সত্য, কিন্তু শুধুমাত্র আপনার মুখের কথার উপর ভিত্তি করে তো আমি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না মিস চৈতি। শুধু আমার একার মুখের কথা তো নয় আপা, অনেক ছাত্রী স্যার অশালীন আচরণের। সরি। বুঝলাম, কিন্তু প্রমাণ কোথায়? উপযুক্ত প্রমাণ না পেলে শুধুমাত্র কারো কথার উপর ভিত্তি করে কি
কোনো টিচারকে অসম্মানিত করা যায়? চৈতালি কিছুটা জোর গলায় বলে, না, যায় না। কিন্তু এখন তাকে অ্যালার্ট না করলে পরবর্তীতে যদি আরো খারাপ কিছু ঘটে যায় তখন তখন সেই ভুক্তভোগী ছাত্রীদের আমরা কি জবাব দেবো বলো? কলেজের মান এখন ততটা মানে কতটা নিচে যায় নেমে যাবে এটাও কি ভেবে দেখেছেন? তাছাড়া আপনার কি মনে হয় এতগুলো মেয়ে মিথ্যে বলছে? অন্যরা চুপ থাকলেও রীতা আপা নীরবতা ভেঙে বলেন, আমার মনে হয় চৈতালি ঠিক বলেছে, প্রমাণ ছাড়া অ্যাকশন নেওয়া যাবে না। বুঝলাম, কিন্তু তাই বলে স্যারকে কিছু বলা যাবে না তা তো নয়। তাকে অন্তত একটু সতর্ক করে দেওয়া উচিত। এতক্ষণ সবাই চুপ থাকলেও এবার সবাই রীতা আপার কথার সাথে একমত পোষণ করে। চৈতালি তখন বলে, কোনো প্রতিষ্ঠানে যখন কোনো একজন টিচার এমন বাজে আচরণ করেন তখন কিন্তু সেটার প্রভাব শুধুমাত্র তার উপরেই পড়ে না, বরং সবার উপর পড়ে। এটা তখন সব শিক্ষকের জন্যই অসম্মানজনক। আর এই দায় তো আমরা এড়াতে পারি না, তাই না আপা? চৈতালির কথা শুনে বড় আপা সবার সাথে আলাপ করেন। এরপর ভুক্তভোগী ছাত্রীদের সাথেও আলাপ করে স্যারকে ডেকে সতর্ক করে দেন। কোনো প্রমাণ পেলে তাকে বহিষ্কার করতে বাধ্য হবেন এটাও জানিয়ে দেন। এদিকে সব মিলিয়ে চৈতালির ওপরে তারেক স্যারের ক্ষোভটা আরও বেড়ে যায়। মনে মনে ভাবতে থাকে চৈতালিকে কিভাবে সাহেস্তা করা যায়। টিএসসির অডিটোরিয়ামে বসে আছে চৈতালি। সামনে স্টেজে চলছে একের পর এক অনুষ্ঠান। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ আর বর্ষাকাল উদযাপন দুটোই একসাথে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা বেজে গেছে। ফাল্গুনি প্রায় 20 মিনিট আগে কি একটা কাজের কথা বলে বাইরে গেছে, অথচ এখনো আসার নাম নেই। এজন্যই আসতে চায়নি সে। একা একা এত অপরিচিত মানুষের মধ্যে থাকা যায়, এসব ভাবনার মাঝে হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেলে তাকিয়ে দেখে। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে দিহান দাঁড়িয়ে আছে। চৈতালি ভ্রু কুচকে কিছু বলবে, অমনি দিহান সালাম জানিয়ে মুচকি হেসে বলে, কাউকে খুঁজছেন? কিছু লাগবে? চৈতালি সৌজন্যতা দেখিয়ে বলে, কিছু লাগবে না। এরপর সামনে স্টেজের দিকে তাকাতেই দিহান বলে, ধন্যবাদ আপা। হঠাৎ ধন্যবাদ কেন? আপনি কষ্ট করে এসেছেন, এজন্য ধন্যবাদ। চৈতালি গম্ভীর হয়ে বলে, আর কিছু বলবে? কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন আপা। বিনয়ের সাথে কথাটা বলেই দিহান স্টেজের দিকে হাঁটা শুরু করে আর বিড় করে বলতে থাকে, শালা, কপালটাই খারাপ। ভাবলাম আপনাকে একটু পটাবো যাতে ফাল্গুনিকে পাওয়ার রাস্তাটা সহজ হয়, কিন্তু ইনি তো। দিহান চলে যেতেই ফাল্গুনি এসে পাশের চেয়ারে ধপাস করে বসেই বলে, সরি আপা, একটা কাজে ফেঁসে গিয়েছিলাম তাই দেরি হলো। কোথায় গিয়েছিলি? কিসের কাজ? এই তো স্টেজের পেছনেই ছিলাম। আজ তোমার জন্য দুটো সারপ্রাইজ আছে, আরেকবার রিহার্সেল করতে। কথাটা বলতেই জিভে কামড় দেয় ফাল্গুনি। অন্য প্রসঙ্গে যেতে চাইলেও চৈতালি সেটা হতে দেয় না। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, কিসের রিহার্সেল? তুই কি কিছুতে নাম দিয়েছিস নাকি? ফাল্গুনি হেসে মাথা নেড়ে বলে, হ্যাঁ আপু, কিন্তু প্লিজ তুমি এটা বাসায় কাউকে বলো না, মানে মাকে বলো না। জানো তো মা এসব পছন্দ করে না। চৈতালি হেসে বলে, এত ভয় পেতে হবে না, চিন্তা করিস না, আমি মাকে বলবো না। আর বলবোই বা কি করে? মা কি আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে? শেষ কথাটা বলতে বলতেও চৈতালির মুখটা আধার হয়ে এলে ফাল্গুনি প্রসঙ্গ পাল্টে বলে, আরেকটা ভালো খবর আছে আপু। চৈতালি অন্যমনস্ক হয়ে বলে, কি ভালো খবর? ফাল্গুনি হাসি মুখে বলে, দীপ্র ভাইয়ের চাকরি হয়েছে। আগামী মাসে এই ডিপার্টমেন্টেরই লেকচারার হিসেবে জয়েন্ট করবে। তাই নাকি? এটা তো বেশ ভালো খবর। চৈতালির ঘোর কাটে। কেন যেন খবরটা শুনে ভীষণ ভালো লাগে। ভেতর থেকে বেশ হালকা হালকা একটা অনুভূতি হয়। কারণ মনে মনে দীপ্রর পাগলামি দেখে, ওর পেছনে অযাচিত সময় নষ্ট করতে দেখে তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিতই ছিল। তবে আজ খবরটা পেয়ে বেশ খুশি লাগছে। চাকরি শুরু করলে ব্যস্ততা বাড়বে, তখন আর সময়ে অসময়ে বিরক্ত করবে না। তার প্রতি দীপ্রর ঘোরটাও হয়তো আপনা আপনিই কেটে যাবে। এসব ভাবতেই ফাল্গুনির ধাক্কায় ধ্যান ভাঙে তার। ভ্রু কুচকে ইশারায় কি হয়েছে জানতে চাইলে ফাল্গুনি স্টেজের দিকে আঙুল তুলে বলে, ভাবনার জগৎ থেকে বের হয়ে এবার আমাদের নতুন লেকচারারকে দেখো।
এখন তিনি গান গাইবেন। বোনের কথা শুনে চৈতালির সামনে তাকাতেই দেখে স্টেজে দাঁড়িয়ে আছে দীপ্র। নীল রঙের পাঞ্জাবি, চোখে চশমার, হাতে গিটার। মনে মনে ভাবে দেখতে এত নম্রভদ্র ছেলেটা তাকে এতটা জ্বালায়। এদিকে দীপ্র কোনো রকম ভূমিকা ছাড়াই গাওয়া শুরু করে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে এসে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। গানটা গিটার হাতে হালকা মিউজিকের সাথে শুনতে চৈতালির চমৎকার লাগে। কেমন যেন এক কষ্ট কষ্ট অনুভব। আগে কখনো গানটা শোনেনি সে, যদিও এক সময় খুব গান শুনতো, কিন্তু তুষারের ঘটনার পর থেকে জীবনের মানে পাল্টে গেছে, তাই এসবের প্রতি কোনো ঝোঁক কাজ করতো না তার। তবে হ্যাঁ, দীপ্রর গান তার পছন্দ, ছেলেটা বেশ গায়। অনেকদিন পর দীপ্রর গান দিয়েই আবার শোনা শুরু হয়েছিল, কিন্তু ছেলেটার প্রেম ভালোবাসা নিয়ে অতিরিক্ত বিরক্ত করার কারণে মাঝে মাঝে গান শুনতেও বিরক্ত লাগতো। আজকের গাওয়া গানটা অন্যরকম। দীপ্র বেশ দরদ দিয়েই গিয়েছে গানটা, আর গানটা যে দীপ্র তাকে ইঙ্গিত করেই গিয়ে যাচ্ছে এটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। সামনের দিকে বসায় সামনের মানুষটা যে তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছিল এটাও বুঝতে বাকি ছিল না তার। কিন্তু বুঝতে পারলেও প্রকাশ করা যাবে না, না বিরক্তিও দেখানো যাবে না, কারণ তাহলেই আরও প্রশ্রয় পাবে। তাই মোবাইল হাতে ব্যস্ততার ভান করে পুরো গানটা শোনে সে। গান শেষ হতেই সবাই হাততালি দেওয়া শুরু করে। ফাল্গুনিও হাতে তালি দিতে দিতে বলে, কি সুন্দর করেই না গাইলো গানটা, আহা দারুণ ছিল তাই না আপু? চৈতালিও কোনো রকম উৎসাহ প্রকাশ না করে খুব স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ ভালোই গেয়েছে। বোনের এমন প্রতিক্রিয়া দেখে ফাল্গুনি বলে, আজ এই গান শুনে কতজন যে ভাইয়ার উপরে ক্রাশ খেলো আল্লাহ জানে। তাছাড়া যা সুন্দর লাগছে আজ, মাশাল্লাহ। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ? আমাকে বের হতে হবে, জানিস তো কাজ আছে। ফাল্গুনি এবার প্রচণ্ড বিরক্ত হয়, কপাল কুঁচকে বলে, তুমি এত রসকসহীন কেন আপু? একেবারেই পানসে টাইপ। তোমার মতো পানসে নারীর প্রেমে কিভাবে কেউ এমন পাগলামি করে আমি বুঝি না পুরোই। চৈতালি চোখ গরম করে তাকালে ফাল্গুনি হালকা কেশে বলে, না মানে বলছিলাম যে। চৈতালি কণ্ঠে গম্ভীরতা এনে বলে, সেদিন বাবার বলা কথাগুলো মনে আছে তো? দীপ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে বলবি। যাক, আর কতক্ষণ লাগবে সেটা বল, আমার কাজ আছে। ফাল্গুনি মুখ আধার করে বলে, এই তো খুব বেশি সময় না, একটু পর আমার নাচ আছে, আমার নাচটা দেখে তারপর না হয় যাও। ঠিক আছে। এর কিছুক্ষণ পরেই শুরু হয় ফাল্গুনির নাচ। ফাল্গুনির নাচের সময় তার দিকে দিহানের অপলক তাকিয়ে থাকা নজর এড়ায়নি চৈতালি। তবে তাই বলে মনে উকি দেয়া অযাচিত চিন্তাগুলোকে প্রশ্রয় দেয় না সে। এরপর আরও প্রায় 1 ঘন্টা যাবৎ চলে অনুষ্ঠান। নাচ গান আবৃত্তি সব মিলিয়ে বেশ ছিল আয়োজন। চৈতালি সবচেয়ে বেশি অবাক হয় দীপ্রর উপস্থাপনা শুনে। শেষের দিকে উপস্থাপনা করে দীপ্র। চমৎকার সাবলীল কথায় সুন্দর ছিল সবটা। আশেপাশে বসা অনেক ছাত্রীদেরই আলাপে ছিল দীপ্রর গান, স্মার্টনেস, উপস্থাপনার বিষয়গুলো। এসব বিষয়ও চৈতালিকে বেশ আনন্দ দেয়। বিরক্তির মাঝেও ছেলেটার এসব গুণ দেখে ভালোই লাগে আজ। চৈতালি ফাল্গুনির সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে টিএসসির সামনে মাত্রই এসে দাঁড়িয়েছে। কিছু কাজের জন্য ফাল্গুনির যেতে দেরি হবে। এদিকে চৈতালির নিজেরও নীলক্ষেত কিছু কাজ আছে, তাই অপেক্ষা না করে রওনা দেয় সে। কিন্তু কোনো রিকশায় যেতে রাজি হচ্ছে না। এদিকে আকাশেও আবার হালকা মেঘ জমেছে, ঠান্ডা একটা বাতাস বইছে। সকাল থেকে গরমের যে তীব্রতা ছিল নিমিষেই সেই গরমের তীব্রতা কমে গেছে। যে কোনো সময় হয়তো বৃষ্টি শুরু হবে। এমন মেঘলা দিনে বিশ্ববিদ্যালয়ের ভেতর হাঁটতে চৈতালির ভীষণ ভালো লাগে। নীলক্ষেত খুব বেশি দূরেও নয়,
তাই আর রিকশার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করে। এমন সময় দীপ্রর ডাকে ফিরে তাকাতেই দেখে সে দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁপাচ্ছে। এভাবে দৌড়ে এসে হাঁপাতে দেখে চৈতালি চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার, এভাবে দৌড়ে এসেছো কেন? কোনো সমস্যা? দীপ্র হাত দিয়ে ইশারা দিয়ে অপেক্ষা করতে বলে, জোরে জোরে শ্বাস ছাড়ছে। চৈতালি বিষয়টা বুঝতে না পেরে আবার বলে, কোনো সমস্যা? ফাল্গুনি পাঠিয়েছে? তোমায় কিছু লাগবে? দীপ্র এবার হাঁপাতে হাঁপাতে বলে, আপনি আজ এত কথা বলছেন কেন জবা? আপনি তো এত কথা বলেন না। চৈতালি এবার নিজেকেই নিজেই শোধায়। আমি আজ বেশি কথা বলছি? কই না তো। হ্যাঁ তো? চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, আমি শুধু জিজ্ঞেস করলাম যে এইভাবে দৌড়াতে দৌড়াতে কেন এসেছো। এটা কি বেশি কথা বলা হলো? ধন্যবাদ। চৈতালি বলে, হঠাৎ আবার ধন্যবাদ কেন? সেদিন আমার মাকে। বিষয়টা চৈতালি বুঝতে পারে, তাই দীপ্রকে থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে, এটা তো আমার দায়িত্ব, তাই না? মানে একটা মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করবো, এমনটাই তো হওয়া উচিত। এতে ধন্যবাদ কেন? কারণ আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। সবাই তো আপনার মতো ভাবেন না। ঠিক আছে, ধন্যবাদ গ্রহণ করলাম। এবার আসি। কথাটা বলে হাঁটা শুরু করতেই দীপ্র বলে, আমি একটু আপনার সাথে আসি, মানে কিছু কথা ছিল। চৈতালি চায় না দীপ্র তার সাথে যাক, কারণ সেদিন নীলক্ষেত তাদের দুজনকে একসাথে দেখার পর বাসায় যে ঘটনা ঘটল, এরপর আর কাউকে কোনো প্রশ্ন করার মতো সুযোগ সে দিতে চায় না। তাছাড়া বাবার বিশ্বাসের অমর্যাদা সে কোনোভাবেই হতে দিতে পারবে না। তাই তো গত কিছুদিন পুরোপুরি এড়িয়ে গেছে দীপ্রকে। কিন্তু আজ আর সম্ভব হয়নি, সবসময় সম্ভব হয় না। আর একটা ব্যাপার হলো, চৈতালির পক্ষ থেকে যেহেতু কোনো অনুভূতি নেই, তাই চৈতালির ভাবনার মাঝে দীপ্র আবার বলে, আসবো আপনার সাথে, বেশি না, অল্প সময়ের জন্য। চৈতালি দাঁড়িয়ে বলে, কি বলবে এখানেই বলো, আমার সাথে আসতে হবে না। দীপ্র জানতো চৈতালির তরফ থেকে উত্তরটা না হবে। অন্য সময় হলে হয়তো মনটা খারাপ হতো, কিন্তু এবার আর মন খারাপ হয় না। কারণ এতটা সময় ধরে চৈতালি তার সামনে ছিল, এতটা সময় ধরে সে তার জবাকে মন ভরে দেখতে পেরেছে। এর চেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে? দীপ্রকে এভাবে চুপ দেখে চৈতালি বলে, কি হলো বলবে না? দীপ্র ভাবনা থেকে বের হয়ে বলে, মানে আমার চাকরি হয়েছে। চৈতালি মৃদু হেসে বলে, শুনলাম আজ ফাল্গুনি বলেছে। ও, আমার আগে আপনাকে খবরটা দিয়ে দিল? চৈতালি মৃদু হেসে বলে, তাতে কি, ভালো খবর, তাই তোমার আগেই দিয়ে দিয়েছে। চৈতালিকে হাসি মুখে কথা বলতে দেখে দীপ্রর ভেতরটা অন্যরকম এক ভালো লাগায় চেয়ে যায়। দীপ্র কিছু বলবে, তখনই চৈতালি আবার বলে, তোমার চাকরির খবরটা শুনে ভালো লেগেছে। তোমার জন্য মন থেকে শুভেচ্ছা রইল। দীপ্র চুলের ভাঁজে হাত বুলিয়ে ধন্যবাদ জানিয়ে বলে, আমার কথাটা রাখার জন্য আবারও ধন্যবাদ। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, তোমার কথা? কোন কথা? দীপ্র হেসে বলে, এই যে সময় বের করে এলেন, তখন নীল শাড়ি পরে এলেন। নীল আমার পছন্দের রং। আপনাকে আজকের এই বিশেষ দিনে নীল রঙে দেখার খুব ইচ্ছে ছিল, তাই তো ফাল্গুনিকে। চৈতালি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে। এই জন্যই ফাল্গুনি নীল রঙের শাড়ি পরানোর জন্য এত অস্থির ছিল। আজ কেন জানি নিজের বোনের ওপরে রাগ হলো তার। হঠাৎ করে বিরক্ত লাগতে লাগলো সবটা। কারণ চৈতালি যেখানে মনে প্রাণে দীপ্রর কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আসছে, সেখানে ফাল্গুনির এমন আচরণ না, আর মানতে পারছে না সে। সব কিছুর তো একটা লিমিট থাকে নাকি? এসব ভেবে ভেবে চৈতালির পুরো চোখে মুখে যে বিরক্তির ছাপ পড়েছে, সেসবও নজর এড়ায় না দীপ্তর। চৈতালির বিরক্তির কারণটা কিছুটা আন্দাজ করে দীপ্র বলে, এত বিরক্ত হবেন না প্লিজ। আমি জানি আপনি নিজ থেকে আসেননি। এও জানি যে এই রঙের শাড়িটাও আপনি নিজ থেকে পরেননি। চৈতালি বলে, অযথা কাউকে মিথ্যে খুশি দেওয়া আমার কাজ নয় দীপ্র। তাই যা হবার নয় সেসব ভাবনা কেউ মনে পুষে রাখুক, সেটা আমি একদমই চাই না। মিথ্যা? দীপ্র মুচকি হেসে বলে, কেউ যদি মিথ্যা খুঁজে পায় তাতে তো দোষ নেই। আর ভবিষ্যৎ কে বলতে পারে বলুন? আপনি আমার হবেন না এমন কোনো নিশ্চয়তা তো আপনি দিতে পারেন না, তাই না?
আল্লাহ চাইলে যে কোনো কিছুই সম্ভব। তাই আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। কথাটা বলে চলে যেতে নিলেই দীপ্র বলে, বারবার তারা দেখিয়ে কি বোঝাতে চান? সবার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়ালো, নিজের কাছ থেকে কিভাবে পালিয়ে বেড়াবেন জবা? চৈতালি এবার আর সামনে আগায় না, দু কদম পিছিয়ে আগের জায়গায় ফিরে এসে বলে, কি বললে? কার কাছ থেকে পালানোর কথা বললে? আপনার মনে আমার জন্য যদি বিন্দু পরিমাণ জায়গাও না থাকে, তাহলে আমায় নিয়ে আপনার এত কিসের চিন্তা? কেন আমার ভালো কোনো খবরে আপনার চোখে আনন্দ দেখতে পাই আমি? অনেকদিন পর আজ আবার প্রচণ্ড বিরক্ত হয় চৈতালি। নিজের করা কাণ্ডে নিজেই বিরক্ত হয়ে বলে, ঠিক বলেছ। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমার মতো মানুষ ঠিক হবার নয়। আরে, বোঝা উচিত ছিল আমার আরো। তোমার সাথে ভালো করে দুটো কথা বলাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। মানে সত্যি তোমাকে যত দেখি আমি না ততই অবাক হই। চারদিকে এত এত মানুষের তোয়াক্কা না করে দীপ্র দু কদম এগিয়ে এসে বলে, কেন অবাক হন জবা? অবাক হবার মতো কি করেছে আমি? আপনাকে ভালোবাসি, এতে কি সত্যি অবাক হবার মতো কিছু আছে? চৈতালি প্রথমে খানিকটা অপ্রস্তুত হলেও খুব দ্রুত নিজেকে সামলে চোখে চোখ রেখে বলে, তোমার মতো নির্লজ্জ মানুষ আমি আজ অব্দি দেখিনি। দীপ্র গম্ভীর কণ্ঠে বলে, পুরোনো কথা আর কতবার বলবেন জবা? জানেন তো আমি আগে এমনটা ছিলাম না, কিন্তু যেদিন থেকে আপনার প্রেমে পড়লাম সেদিন থেকেই ধীরে ধীরে এত নির্লজ্জ হয়েছে, নিজস্ব সব কিছুতেই ভুলতে বসেছে। আপনার প্রেমে এতটাই পাগল হয়েছে যে চারপাশে এত মানুষদের পাত্তা দেওয়ার ফুসরত পাচ্ছি না। তো এসব কথা বলে আর লাভ নেই। চৈতালি চারদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে বলে, কদিন ধরে তোমার নিশ্চুপতা দেখে ভেবেছিলাম তুমি বোধহয় ধীরে ধীরে হলেও লাইনে আসছো, নিজের ভুলগুলো হয়তো বুঝতে পেরেছো। কিন্তু না, আমি তো ভুল ছিলাম। তুমি আসলে ঠিক হবার মতো মানুষ নও তুমি। চৈতালি কথা শেষ করার আগেই তার মোবাইল বেজে উঠলে তাকিয়ে দেখে ফারুক সাহেব কল দিয়েছে। এই সময় হঠাৎ বাবার ফোন পেয়ে রিসিভ করে কথা বলতে বলতে সামনে আগাতে থাকে সে। মনে মনে বাবাকে ধন্যবাদ জানায় এই ক্ষণিকের ঝামেলা থেকে তাকে রক্ষা করেছে বলে। চৈতালি বুঝতে পারে না পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসে, বুঝতে পারে না তার এসব অবহেলা এভাবে বাড়িয়ে এড়িয়ে যাওয়া মানুষটাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে। তবে কষ্ট পেলেও এবার কেন যেন দীপ্রের মনে এক অদ্ভুত জেদ চেপে বসে। চৈতালিকে পাওয়ার জেদ। প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। তখন চৈতালির সাথে সাথে দীপ্র নিজেও চলে যায়। একটু পরে ফিরবে জানালেও আর না ফেরে না। কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করে না, আর এতেই দিহান বুঝে যায় যে কিছু একটা সমস্যা হয়েছে। না হলে কোনো কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার মানুষ দীপ্র না। আর তাই শেষে সব কিছু গোছানোর দায়িত্ব পড়ে দিহানের ঘাড়ে। দিহান নিজেও বন্ধুর চেয়ে কোনো অংশে কম না। পার্টনার হিসেবে সে ফাল্গুনি সহ আরও কয়েকজনকে আটকে রাখে। এতক্ষণ বসে সব গুছিয়ে ফাল্গুনি যখন বের হয়ে রিক্সা ঠিক করতে নেয়, সেই সময় দিহান এসে বলে, একা একা যেতে হবে না, একটু অপেক্ষা করো, আমি তোমাকে পৌঁছে দেব। হঠাৎ করে দিহানের এত অধিকার নিয়ে বলা কথাগুলো শুনে ফাল্গুনি কি বলবে বা কি বলা উচিত বুঝতে পারে না, তাই চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই দিহান এসে বলে, চলো তোমাকে পৌঁছে দেই। ফাল্গুনি অবাক চোখে তাকিয়ে বলে, পৌঁছে দেবেন মানে? কিভাবে পৌঁছে দেবেন? বাইক করে। এমা বলেন কি, পাগল হয়েছেন? একদম উল্টে পড়ে যাব। দিহান হেসে বলে, পড়বে কেন, আমাকে ধরে বসবে। ফাল্গুনি আজ একের পর এক শক হচ্ছে। সে খেয়াল করেছে আজ সকাল থেকে দিহান ভাই তার সাথে অন্যরকম আচরণে করছে। যে সে যেখানেই যাচ্ছে সেখানেই দিহান ভাইও যাচ্ছে, কিন্তু কেন? ফাল্গুনি বিড় করে বলে, দীপ্র ভাইয়া কি আপুকে পাওয়ার জন্য নতুন কোনো প্ল্যান করেছে নাকি? তাকে নিয়ে আটকে রেখে? না না, এমন খারাপ কিছু করার মতো মানুষ তিনি নন। তাহলে দিহান ভাই তার ওপরে নজর রাখছে কেন? হঠাৎ কারো ডাক শুনে তাকিয়ে দেখে দিহান বাইকে বসে বলছে, কি হলো, চলো। না না, আমি আপনার সাথে যাব না, আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। ফাল্গুনির ভয় দিহান বুঝতে পারে, তাই মুচকি হেসে বলে, কেন, আমার সাথে গেলে কি হবে? আমি কি বাঘ নাকি ভাল্লুক?
ফাল্গুনী শাড়ির আঁচল চেপে ধরে সাহস নিয়ে বলে, যাব না মানে যাব না। আপনি আমার এমন কেউ না যে আপনি বললেন আর আপনার সাথে আমিও রওনা দেব। দিহান বাইক থেকে নেমে সামনে এসে বলে, এমন কেউ না, কিন্তু হতে কতক্ষণ বলো? ফাল্গুনী কথার মানে বোঝার চেষ্টা করতেই দিহান বলে, ঠিক আছে, এত ভাবতে হবে না, চলো তোমাকে রিক্সা ঠিক করে দেই। কথাটা বলি একটা রিক্সা ঠিক করে দেয় ফাল্গুনী। কিছু না বলে যেই না রিক্সায় উঠবে ঠিক তখন দিহান কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের আগ পর্যন্ত আর কদিন শাড়ি পরে ভার্সিটিতে আসবে না, এটা আমার নির্দেশ। মানে? চোখ বড় বড় করে কথাটা বলতেই দিহান বলে, কোনো মানে নেই, যা বলেছি তার ব্যতায় যেও না ঘাটে। ফাল্গুনী এবার আর কিছু না বলে দ্রুত রিক্সায় উঠে হুট তুলে নেয় আর মনে মনে দিহানের থেকে ছাড়া পাওয়ার জন্য দোয়া করতে থাকে। এদিকে দিহান নিজেও বন্ধুর মতোই ভালোবাসার মানুষের রিক্সার পেছন পেছন যেতে থাকে আর আপন মনে বলতে থাকে, বন্ধুর মতো আমিও কি তবে কঠিন প্রেমে মজে গেলাম? নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। চৈতালি বাসায় ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বসেছে। মন মেজাজ খারাপ থাকায় তখন আর নীলক্ষেত যায়নি সে। কিছুটা পথ হেঁটে এসে রিক্সা নিয়ে চলে আসে বাসায়। কদিন একটু মাথা ঠান্ডা থাকলেও আজ আবার সেই একই অস্বস্তি পেয়ে বসেছে তাকে। এর মাঝে হঠাৎ মোবাইল বেজে উঠলে তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। চৈতালির সময় ক্ষেপণ না করে রিসিভ করে হ্যালো বলতেই শুনতে পায় দীপ্রর কণ্ঠ। মোবাইল রেখে দেবে ভেবেও আজ আর না রেখে গম্ভীর কণ্ঠে বলে, ফোন করেছো কেন? তোমাকে না নিষেধ করেছি ফোন করতে? কথা শেষ না করে চলে গেলেন, তাই বাধ্য হয়ে ফোন দিলাম। চৈতালি কপাল কুঁচকে বলে, কথা শেষ না করে মানে? তোমার সাথে আমার আবার কি কথা থাকতে পারে দীপ্র? দীপ্রর সব সময়ের মতোই শান্ত কণ্ঠে বলে, অনেক কথা আছে, আপনার না থাকলে আমার কাছে জমানো অনেক কথা আছে যা আপনাকে শুনতে হবে। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পথ আটকে কথা শেষ হবে না জবা। সব কথা সব জায়গায় বলাও যায় না। আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, কাল পরশু যখন খুশি। কথা দিচ্ছে, আপনি যদি কিছু বলতে চান সেই সব কথা আমি শুনব, তবে তার আগে আমার জমানো কথাগুলো আপনাকে শুনতে হবে। এসব কথা এভাবে এত মানুষের সামনে হয় না, কারণ এতে আপনার সম্মানই আজ লাগবে। চৈতালি আজ আর কিছু ভাবে না। রোজ রোজ এসব তার আর ভালো লাগছে না, তাই দীপ্রর কথা শোনা মাত্রই বলে, ঠিক আছে, কাল দুপুর 2টায় রমনা পার্কে চলে আসবে, ঠিক 2টায়। আশা করি এবারই তোমার সব ফালতু আবেগ নিয়ে আমাদের শেষ কথা হবে। কি ব্যাপার চৈতালি? কাল তো তারেক স্যারকে অ্যালার্ট করলাম, তারপর আজ ছাত্রীরা তো হট্টগোল শুরু করেছে কেন? চৈতালি উদ্বিগ্ন হয়ে পড়ে, আমি তো কিছু বুঝতে পারছি না আপা। সকালে কলেজে আসার পরে তো সব স্বাভাবিকই ছিল, কিন্তু টিফিন টাইমের পর থেকে ছাত্রীর মানে কেন এত হট্টগোল শুরু করেছে ছাত্রীরা? আমি না কিছু বুঝতে পারছি না। তুমি এখনই গিয়ে ওদের সাথে কথা বলো, স্যার নতুন করে কিছু করছে কিনা জিজ্ঞেস করো। কিছু অভিভাবক নাকি কলেজের ভেতর ঢুকতে চাচ্ছেন, তাদের সাথে পার্সোনালি কথা বলো। জি আপা, আমি এখনই যাচ্ছি। চৈতালি ভেবেছিল আজ কলেজেই আসবে না। কাল দীপ্রর সাথে কথা বলার পর থেকে রাগ বিরক্তি সব মিলিয়ে অস্থির সময় পার করেছে সে। রাতে ফাল্গুনী কথা বলতে এলে তার সাথেও কোনো কথা না বলে রুম থেকে বের করে দেয়, যার জন্য রাতে ঠিকমতো ঘুমও হয়নি। এসবের একটা বিহিত করতে হবে, এজন্য আজ দেখা করতেও রাজি হয়েছিল সে, কিন্তু সময় যে কাটছে না। আর এজন্যই সকালে উঠে আবার কলেজে চলে এসেছে। ভেবেছে টিফিন টাইমে বড় আপার কাছ থেকে ছুটি নিয়ে চলে আসবে, কিন্তু সেটা আর হলো না। তার আগেই ছাত্রীদের হট্টগোল শুরু হয়ে যায়। চৈতালি সিদ্ধান্ত নেয় এখন আগে এই সমস্যার সমাধান করবে, তারপর ব্যক্তিগত সমস্যা দেখবে। এসব ভেবে ভেবে ছাত্রীদের কাছে যেতেই তারা সবাই মিলে স্যারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকে, যার মধ্যে প্রধান অভিযোগ হলো গতকাল এক ছাত্রীর সাথে বেশ অশালীন আচরণ, মেসেজে ফোনে বাজে প্রস্তাব দেয়া। এমন বাজে প্রস্তাব নাকি তিনি আরও অনেক ছাত্রীকেই দিয়েছেন। সেই সব বিষয় অভিভাবকদের কানেও পৌঁছালে সবাই মিলে আজ কলেজে এসে হট্টগোল শুরু করেন। চৈতালি আসার আগে আরও 2জন আপা এসে তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা কেউ কোনো কথা শুনতে চান না।
তাদের একটাই দাবি, আর সেটা হলো তারেক স্যারকে বরখাস্ত করা সহ তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণ করার জন্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে তারা কারো কোনো কথাই শুনতে চান না। অবশ্য সবটা শোনার পরে, সব প্রমাণ দেখার পরে চৈতালি নিজেও অভিভাবক ছাত্রীদের দাবির সাথে একমত পোষণ করে, আর ছাত্রীদের দাবি নিয়েই আবার বড় আপার রুমের দিকে যায়। বেলা বাজে 12টা, এখনো 2 ঘন্টা সময় হাতে আছে। বাসা থেকে রমনা খুব বেশি দূরে না হলেও দীপ্র ঠিক করে রেখেছে আগেই যাবে, সব বিষয়ে খোলাখুলি আলোচনা করবে আজ। চৈতালিকে যে সে সত্যিকার অর্থেই প্রচণ্ড ভালোবাসে, সেই সবটা আবার জানাবে তাকে, বিয়ের প্রস্তাব দেবে। এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে যেই না বের হবে অমনি দেখে বড় আপা দিদি এসেছে। মায়ের রুমে বসে তার সাথে গল্প করছে। বোনকে অনেকদিন পর দেখা মাত্রই দীপ্র বলে, কেমন আছো আপা? কখন এসছো? দিদি কোনো উত্তর না দিয়ে মায়ের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়লে পেছনে দাঁড়িয়ে দিঠি বলে, তোমার চাকরির খবর এখনো আপাকে দাওনি বলে প্রচণ্ড রকম ক্ষেপে আছে আপু, তার উপর মুখ ঘুরিয়ে নিয়েছে। ছোট বোনের কথা শুনে দীপ্রর এখন নিজের ওপরেই ভীষণ রাগ হয়। কাল সবটা মিলে ডিস্টার্ব থাকায় বাসায় ফিরে চাকরির খবরটা শুধু কোনো রকম মাকে জানায়। বাবা আসাদ সাহেবকেও এখন পর্যন্ত খবরটা জানানো হয়নি। ভেবেছিল আজ সকালে নাস্তার টেবিলে জানাবে, কিন্তু তার ঘুম ভাঙার আগেই আসাদ সাহেব রেস্টুরেন্টে চলে যান, তাই তাকেও জানানো হয়নি। আর বোনের বিষয়টা মনেই আসেনি তার, অথচ এমনটা হবার কথা নয়। এক চৈতালির চিন্তায় সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে এক ধরনের অপরাধবোধ হয় তার। কিভাবে সবটা ম্যানেজ করবে এসব ভাবতে ভাবতে রুমে ঢুকে চুপচাপ দিদির পাশে বসে হাসি মুখে বলে, অবশেষে আমার চাকরি হয়েছে আপা। আগামী 1 তারিখ জয়েন করবে ইনশাল্লাহ। কালকেই কনফার্ম করেছে। কাল ব্যস্ত থাকে তোমাকে জানানোর। এত ব্যাখ্যা দিতে হবে না। দিদি অভিমানী কণ্ঠে কথাটা বলতেই দীপ্র বলে, রাগ করো না আপা, সত্যি বলছি, সব মিলিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই। তাই কি? আমার একমাত্র আদরের ভাইয়ের এমন একটা খবর আমাকে জানতে হয় সবার শেষে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? ভাগ্যিস আজ মাকে দেখতে এসেছিলাম, না হলে হয়তো আজও জানতে পারতাম না। সবাই ঠিকই বলে মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায়। আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর আমি এই বাড়ির কেউ না, তাই এটাই স্বাভাবিক। আমি প্রতিবেশীদের মতো সবার শেষে জানবো, এটাই ঠিক আছে। ছলছল চোখে এক নিঃশ্বাসে দিদি কথাগুলো বলতেই দীপ্র বোনের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত দিয়ে কান ধরে অন্য হাত বোনের কাঁধে রেখে বলে, এই যে কানে ধরলাম আপা, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিন হবে না। এবার মতো মাফ করে দাও প্লিজ। দীপ্রর অবস্থা দেখে দিঠি হাসতে হাসতে শেষ, বলে, এবারের মতো মাপ করে দাও আপু, ভাইয়া এত করুণ চেহারা নিয়ে মাপ চাচ্ছে। সেই সময়ে দিদির দিকে তাকিয়ে দীপাও বলে ওঠে, এবারের মতো মাফ করে দে মা। শুনছিস তো, তোর ভাই তার নিজের বাবার কাছেও এই সংবাদটা এখনো পর্যন্ত দিতে পারেনি, তাই রাগ করিস না। দীপ্র তখন বলে, হ্যাঁ আপু, এবার মতো মাফ করে দাও, সামনের কখনো এমন ভুল হবে না। ঠিক আছে, মাপ করব, তবে একটা শর্ত আছে। দিদির কথা শুনে সবাই কপাল কুঁচকে তার দিকে তাকাতেই সে মায়ের দিকে তাকিয়ে বলে, জয়েন করা মাত্রই ওকে বিয়ে দিয়ে দাও, মেয়ে খোঁজা শুরু করো। অবশ্য আমার কাছে অলরেডি 2-3 জন পাত্রী আছে, তবে সাহস করে এতদিন আগাতে পারিনি। এবার যেহেতু চাকরি পেয়ে গেছে সেহেতু দেরি করার কোনো মানে নেই। দীপ্র যেন এতদিন ধরে এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। আজ যেহেতু আপা নিজেই বিয়ের কথা বলেছে, তাই অতি আনন্দে কাউকে কোনো রকম কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, ঠিক বলেছ আপা, চাকরি যেহেতু হয়েই গেছে, তাই এখন আর দেরি করা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলতে হবে। মায়ের সেবা করার জন্য একজন সঙ্গী হবে, তাছাড়া আমার বয়সও তো কম হলো না। দীপ্রর মুখে এমন কথা শুনতেই দিতি আর দিঠি খিলখিলিয়ে হাসতে থাকে, আর দীপা চুপচাপ বসে সন্তানদের এই হাসি আনন্দ মন ভরে উপভোগ করতে থাকে। এদিকে দীপ্র নিজেও অস্থির শ্বাস ফেলে।
কিছু বিষয় না চাইতেও সবার কাছে স্বাভাবিকভাবেই বলতে পেরে নিজেকে অনেকটাই হালকা লাগে। একটানা 3 ঘন্টা ধরে চলমান মিটিংয়ের সমাপ্তি হলো এখন। ছাত্রীদের দাবি নিয়ে অভিভাবক কিছু ছাত্রী সহ একটানা সংঘটিত হয় এই মিটিং। সবার দাবি আর তোপের মুখে বাধ্য হয়ে তারিক স্যারকে সাময়িকভাবে বরখাস্ত করেন স্কুল কর্তৃপক্ষ। বিশেষ তদন্ত কমিটি গঠন করে বলা হয় 1 সপ্তাহের মধ্যে যেন তারা রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে বাকি সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন সবাইকে। এরপরে অভিভাবক ছাত্রীরা শান্ত হয়ে ফিরে যান। চৈতালি সব গুছিয়ে মিটিং শেষ করে যেই না বড় আপার রুম থেকে বের হবে, ঠিক সেই সময় বড় আপা বলেন, কাজটা কি ঠিক হলো মিস চৈতি? তারেক সাহেবকে এভাবে হুট করে বরখাস্ত করা কি উচিত হলো? বড় আপার কথা শুনে সিনিয়র শিক্ষিকা রীতা আপা বলেন, এছাড়া অন্য কোনো উপায় তো ছিল না আপা। সময়টা খারাপ, এখন সবাই অনেক বেশি সচেতন। তাছাড়া এখানে ছেলে মেয়েদের ধৈর্য খুব কম, তারা কোনো কিছুর জন্য সময় দিতে চায় না। কিছু দাবি করার সাথে সাথে সেটা পূরণের জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বোঝে না যে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সময়ের প্রয়োজন হয়। হুট করে বলা মাত্রই কোনো প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বড় আপা বলেন, ঠিক বলেছেন সালমা আপা। বাচ্চারা একবারও তাদের প্রতিষ্ঠানের মান সম্মানের কথা ভাবলো না। কে জানে এতক্ষণে হয়তো খবরটা কোন নিউজ চ্যানেলে পৌঁছে গেছে। বড় আপা কথাটা বলার সাথে সাথে আরো কয়েকজন তার সাথে একমত পোষণ করে চৈতালি বলে, আপনাদের কথার সাথে একমত হতে পারলাম না আপা। ছাত্রীরা অনেক দিন ধরেই স্যারের নামে অভিযোগ করে এসেছে। আমি বারবার আপনাকে বিষয়টা জানিয়েছি, শুধু আপনাকে না আরও অনেকেই জানিয়েছি, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি, বিষয়টাকে গুরুত্ব দেননি আপনারা, যার জন্য আজ পরিণামটা এমন হলো। বড় আপা তখন বলেন, শুনুন মিস চৈতি, এক হাতে তালি বাজে না। নিশ্চয়ই মেয়েগুলোরও দোষ ছিল। তা না হলে এমনি এমনি কোনো পুরুষ কারোর সাথে এমন আচরণ করবে না নিশ্চয়। আপার কথাটা শোনা মাত্রই মেজাজ খারাপ হয়ে যায় চৈতালি। কিন্তু সিনিয়রের সাথে নমনীয় হয়ে কথা বলতে হবে, তাই কণ্ঠে তেজ নিয়েই ঠান্ডাভাবে বলে, সেটা তো সময় হলেই জানা যাবে। তদন্ত কমিটি তাদের দায়িত্ব পালন করুক। এত এত ছাত্রীদের কাছে যেসব প্রমাণাদি আছে সেগুলো ভুল প্রমাণ করুক, তাহলেই তো সবটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এরপর চৈতালি আর কথা না বাড়িয়ে বিদায় নিয়ে বের হতে হতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 5টা বেজে গেছে। সময় দেখতেই তার বাবার কথা মনে পড়ে, তাই দ্রুত মোবাইল বের করে ফোন দিতে গিয়ে দেখে সেখানে অসংখ্য মেসেজ আর কল এসেছে, যার বেশিরভাগই অপরিচিত নাম্বার থেকে এসেছে। এত মিস কল দেখে ফোন ব্যাক করতেই শুনতে পাই সেই পরিচিত কণ্ঠস্বর, 4 ঘন্টা ধরে আমি আপনার অপেক্ষা বসে আছি, অথচ আপনার কোনো খবরই নেই। যদি নাই বাসবেন তাহলে বলেছিলেন কেন? ঠান্ডা কণ্ঠে এমন কঠিন করে বলা কথাগুলো শুনে চৈতালি খানিকটা ঘাবড়ে যায়। মনে পড়ে যায় আজ রমনা যাওয়ার কথা, কিন্তু এখন তো বিকল হয়ে গেছে। এখন গেলে তো বাসায় ফিরতে অনেক দেরি হবে। এসব ভাবতেই দীপ্র বলে, আপনার কাছে কিছু জানতে চেয়েছি জবা। যদি নাই আসবেন তাহলে মিথ্যা আশ্বাস কেন? আমার কথাগুলো জরুরি ছিল, কালই বলেছিলাম সে কথা। তারপরেও কলেজে আজ ঝামেলা ছিল, ভীষণ ব্যস্ত ছিলাম, তাই সম্ভব হয়নি আসা। আর এখন অনেক দেরি হয়ে গেছে, তাই কথাগুলো বলতে বলতে গেট থেকে বের হতেই দেখে গেটের সামনে বাইকে হেলান দিয়ে দীপ্র দাঁড়িয়ে আছে। কালো শার্ট, চোখে সানগ্লাসে দেখতে বেশ ভালো লাগছে। চৈতালি ভাবে এমন সুদর্শন ছেলেটা কেন যে অযথা সময় নষ্ট করছে আল্লাহ জানেন। আফসোস করে। আর এসব ভাবনার মাঝে মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে যেই না ফোনটা রাখবে এমন সময় দীপ্র বলে, চুপচাপ এসে হয় আমার বাইকে উঠে বসুন, নতুবা রিক্সা নিয়ে সোজা রমনা চলুন। আপনি যেন অন্য কোথাও বসতে পারেন, কিন্তু বসতে হবে। আমাকে আজ সময় দিতে হবে, বেশি সময় নেব না, কথা দিচ্ছে। তবে আমার কথাগুলো আজই আমাকে বলার সুযোগ দিতে হবে। বিকেল হওয়ার সাথে সাথে সাধারণত গরমের তীব্রতা কমতে থাকে, কিন্তু আজ মনে হচ্ছে তাপটা কমে বরং বাড়ছে। তাই তো 5টা বাজলেও গরমে চৈতালির কপাল বেয়ে ঘাম ঝরছে। সকাল থেকে কলেজের নানা ঝামেলা সামলেও ছিল ভীষণ ক্লান্ত। এমন সময় দীপ্রর এমন অযাচিত আবদার শুনে বেশ বিরক্ত হয় সে। ইচ্ছে হয় দুটো কথা শোনাতে, কারণ এই সময় এসব পাগলামি আবদার শুনতে তার ভালো লাগে না। কিন্তু আশেপাশে কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত থাকায় কথা বাড়ায় না।
মনে হালকা দ্বন্দ্ব থাকলেও সাহস নিয়ে রমনা যাওয়ার পরিকল্পনা করে রিক্সা ঠিক করতে সামনে আগাতে নিলেই দীপ্র ফোন রেখে পাশে এসে বলে, রিক্সা ঠিক করতে হবে না, আমার বাইকের পাশে দাঁড়িয়ে থাকে রিক্সায় উঠান। চৈতালি তপ্ত শ্বাস ফেলে কথা না বাড়িয়ে ধীর পায়ে হেঁটে রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে থাকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে, আর পেছন পেছন বাইক নিয়ে আসতে থাকে দীপ্র, যেন একটু আড়াল হলেই হারিয়ে যাবে তার জবাব। তাড়াতাড়ি বলো কি বলবে, 6টা বেজে গেছে, ফিরতে হবে আমায়, বাসায় চিন্তা। চৈতালির কথা শেষ করতে না দিয়ে দীপ্র বলে, চিন্তা করবেন না, আমি ফাল্গুনিকে জানিয়ে দিয়েছি। চৈতালি কপাল কুঁচকে বলে, কি জানিয়ে দিয়েছো? এটাই যে আপনি আপনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষের সাথে আছেন। চৈতালি বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় না যে তুমি আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছো? এসবের মানে কি দীপ্র? দীপ্র মুচকি হেসে বলে, কোনটাকে বেশি বাড়াবাড়ি বলছেন জবা? আপনাকে ভালোবাসি এই বিষয়টা? চৈতালির রাগ হয় ভীষণ রাগ। চোখ বুঝে তপ্ত শ্বাস ফেলে আশেপাশে চোখ বুলিয়ে নেয় একবার। পুরো রমনা পার্কে অসংখ্য মানুষ, কেউ হাঁটছে, কেউ বসে বসে গল্প করছে। অনেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে, বাচ্চাগুলো খেলছে, দৌড়াচ্ছে। অল্প বয়সী কিছু ছেলে মেয়েও জোর বেঁধে বসে আছে। তবে মানুষ বেশি থাকায় তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চালিয়ে যাচ্ছে তাদের প্রেমালাপ। এদের ভিড়ে নিজেকে জুনিয়র একজনের সাথে ভাবতেই আবার বিরক্তিতে কেমন যেন অস্বস্তি হয় তার। বসা থেকে চট করে উঠে দাঁড়িয়ে বলে, তোমার কথা শেষ হলে বলো, আমি রওনা দিব। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় চিন্তা করবে সবাই। দীপ্র এবার কণ্ঠে গম্ভীরতা এনে বলে, আমার চাকরি হয়েছে, আগামী মাসে জয়েন করব। কাল বলেছিলে, এক কথা রিপিট করার কোনো মানে নেই। সরি। সরি বলতে হবে না, তোমার মূল বক্তব্য কি সেটাই বলো। চাকরিটা আমি কার জন্য করব জানেন? সেটা জেনে আমার কোনো কাজ আছে বলে তোমার মনে হয় না? তবুও যদি জানতে চাও তাহলে বলবো তোমার নিজের জন্যে, আর তোমার পরিবার মানে তোমার বাবা মায়ের জন্যে। দীপ্র মুচকি হেসে বলে, আপনার ধারণা ভুল, চাকরিটা আমি করব আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। চৈতালি অবাক চোখে তাকাতেই দীপ্র বলে, কিছুদিন আগে হঠাৎ করে আপনার আড়াল হওয়া আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল। টানা কয়েকদিন কলেজ যাওয়া, ছাদে আসা, বারান্দায় আসা সহ সব ক্ষেত্রে আপনার সময় হয়েছে এলোমেলো। আপনি যখন পুরোপুরিভাবে আমাকে এড়িয়ে যাওয়া শুরু করলেন, তখন ফাল্গুনের কাছে জানতে পারলাম আপনার বড় ভাই এসেছিল। সেদিন আপনার বড় ভাইয়ের করা অভিযোগ আর আপনার প্রতি আঙ্কেলের বিশ্বাস দুটো আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। আমি কখনো চাইবো না যে আমার কারণে আপনি অসম্মানিত হন। তোমার চাওয়া না চাওয়াতে কি এসে যায় বলো তো? প্রশ্নের সম্মুখীন তো আমাকে হতেই হচ্ছে, হোক সে তোমার ইচ্ছেতে কিংবা অনিচ্ছেতে। আমি মানছি আপনার অভিযোগ, আর এই জন্যই তো বন্ধুদের পরামর্শে। চৈতালি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি